বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনলাইন ক্লাস। আমি খায়রুন নাহার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের সামনে হাজির হলাম। আগের ক্লাসে আমরা বাংলাদেশের জার্নি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলাদেশের জার্নি নিয়ে আবারও হাজির হয়েছি 1947 সাল থেকে 1971 সাল। একাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন ক্লাসে আমরা প্রথমে আলোচনা করেছিলাম 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে। প্রত্যেকটা দিনই আসলে এক একটা ইতিহাস বাংলাদেশের জার্নিতে, কিন্তু প্রত্যেকটা বিষয় তো জানা সম্ভব নয়। তার জন্য আমরা যেসব জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যে ইতিহাসগুলি না জানলে আসলে বাংলাদেশকে জানাই হবে না, মূলত সেগুলি নিয়েই আলোচনা করব। 1952 সালের পর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই 1954 সালের নির্বাচন। কিন্তু নির্বাচন হওয়ার আগে যুক্তফ্রন্ট গঠনও হয়েছিল। সেই যুক্তফ্রন্ট গঠন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমরা আলোচনা করব যুক্তফ্রন্ট গঠনের রাজনৈতিক পটভূমি এবং যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি। তাহলে চলো আমরা শুরু করি আজকের পাঠ্যসূচি। যুক্তফ্রন্ট গঠনের রাজনৈতিক পটভূমি। কিভাবে যুক্তফ্রন্ট গঠন হলো বা কেন গঠন হলো সেটা না জানলে যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি সম্পর্কে আসলে জেনেও কোনো লাভ হবে না। 21 দফা কর্মসূচি জানতে হলে আগে যুক্তফ্রন্টটা কি বা যুক্তফ্রন্টটা কেন গঠন হলো, কিভাবে আস্তে আস্তে যুক্তফ্রন্টটা গঠন হলো, কি কারণে গঠন হলো, সেগুলো জানাটা আসলেই জরুরি। তো সবার প্রথমে যুক্তফ্রন্ট গঠনের রাজনৈতিক পটভূমির মধ্যে তোমরা জানো যে 1946 সালে যখন পুরো বাংলাটা এক ছিল, ওপার বাংলা এপার বাংলা সব মিলে যখন এক ছিল, সেই বাংলার আইনসভা নির্বাচনে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করেছিল। এর পিছনে সবচাইতে বড় যার অবদান ছিল, তিনি ছিলেন মূলত হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কিন্তু এত কিছু করার পরও হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাচ্ছিলেন যে পাকিস্তান হোক, মুসলমানদের জন্য পাকিস্তান নামক একটি রাষ্ট্র তৈরি হোক। কিন্তু এত কিছু করার পরও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে 1947 সালে যখন স্বাধীনতা লাভ হয়, জিন্না, নাজিমুদ্দিন, লিয়াকত আলী, তারা সোহরাওয়ার্দীকে না দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, তারা খাজা নাজিমুদ্দিনকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত করলেন। ফলে কি হলো, পূর্ব বাংলা যারা মুসলিম লীগের বিক্ষুব্ধ যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা আরো বেশি বিক্ষুব্ধ হয়ে উঠল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে এইসব বিক্ষুব্ধ মুসলিম লীগ সদস্যদেরকে নিয়ে মূলত 1949 সালের 23 জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দলের। তোমরা জানো 1952 সালের ভাষা আন্দোলনে বাঙালিদের মধ্যে অনেক রকম একটা মানসিকতা চেঞ্জিং চলে আসে। বাঙালিরা যে আলাদা একটা জাতি, সেই জিনিসটা তারা বারবারই উপলব্ধি করতে থাকে। এই বাঙালিদের জাতীয়তাবাদের যে উদ্ভূততা, এই উদ্ভূততার কারণেই মূলত পরবর্তীতে তারা এই আওয়ামী লীগ মুসলিম লীগ কিন্তু মূলত যুক্তফ্রন্ট গঠন করার পর জয়লাভ নিশ্চিত করে। তো আসো 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে হত্যাকাণ্ড হয়েছিল, এছাড়াও কিন্তু আরো অনেক কিছু ছিল যা যুক্তফ্রন্ট গঠন করতে বাধ্য করে। সেটা কি? সেটা হচ্ছে ময়মনসিংহে হাজুন কৃষকদের উপর নির্মমভাবে হত্যা হয়। তারপর খুলনায় যে পুলিশের গুলিবর্ষণ, দিনাজপুর, রাজশাহীতে জেলে রাজবন্দীদের উপর নির্যাতন, বা লবণ সংকট, পাট শিল্পকে কেলেঙ্কারি করে ধ্বংস করে দেওয়া, বিভিন্ন ধরনের দুর্নীতি করা, গণবিরোধীদের বিভিন্ন কাজ ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের, সেগুলো আস্তে আস্তে মুসলিম লীগের জনপ্রিয়তাকে আস্তে আস্তে সেগুলোকে হ্রাস করে ফেলতে থাকে। স্বাভাবিকভাবে যখন একটি রাজনৈতিক দল জনপ্রিয়তা হারাবে, অন্যান্য রাজনৈতিক দল কিন্তু সেই সুযোগটাকেই কাজে লাগাবে। যুক্তফ্রন্ট মূলত সেই কাজটাকেই লাগিয়েছিল। তো মুসলিম লীগকে পরাজিত করার উদ্দেশ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কৃষক প্রজাপার্টির নেতা শেরেবাংলা একে ফজলুল হক একটি চুক্তি সম্পাদনের মাধ্যমে 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করে। একটি নির্বাচন করার অঙ্গীকার করে তারা ঐক্যবদ্ধ হন। পরবর্তীতে নিজামী ইসলাম, খেলাফতে রাব্বানী, গণতন্ত্রী দল এই যুক্তফ্রন্টে শরিক হন। মহান 21শে ফেব্রুয়ারির স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মূলত যুক্তফ্রন্টের নির্বাচনী যে কর্মসূচি বা নির্বাচনী যে প্রচারণা বা নির্বাচনী যে তফসিল থাকে, সেটা মূলত 21টি দফায় তারা বিন্যস্ত
করেন। আর যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক হিসেবে ছিল নৌকা। যুক্তফ্রন্টের সভাপতি থাকেন হোসেন শহীদ সরদি, আর একে ফজলুল হক, মাওলানা ভাসানী, আবুল মনসুর, আতাউর রহমান, শেখ মুজিবুর রহমান, কফিল উদ্দিন, ওনারা মূলত জনমত গঠন করার জন্য একত্রিত হয়ে পূর্ব বাংলায় নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন। এই ছিল মোটামুটি যুক্তফ্রন্ট গঠনের পটভূমি, রাজনৈতিক পটভূমি। যুক্তফ্রন্ট গঠন না হলে আসলে তখন বোঝাই যেত না যে মুসলিম লীগকে মানুষ কতটা অপছন্দ করে বা কতটা তারা ঘৃণার কারণে মুসলিম লীগকে তারা চাইছিল যে মুসলিম লীগ আসলে হেরে যায়। মানুষের উপর যত ধরনের অত্যাচার, যত ধরনের নিপীড়ন, যা কিছু মূলত করতে পারে মুসলিম লীগের শাসক গোষ্ঠীরা, সেগুলোই মূলত দিন দিন করছিল। এর ফলে আসলে প্রত্যেকটা জনগণ, বাঙালি জনগণ চাচ্ছিল যে নতুন একটা দল আসুক, নতুন কেউ আসুক, নতুন কেউ এসে আমাদের যে একটা অন্যরকম, আমাদের যে একটা জাতীয়তা বোধ আছে, সেই বোধটাকে তারা তুলে ধরুক। আসলে প্রথম থেকেই তোমরা জানো যে 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন থেকেই কিন্তু আসলে আমাদের সাথে পশ্চিম পাকিস্তানিদের সাথে অনেক কিছুতেই কিন্তু মিল ছিল না। বিশেষ করে আমাদের খাওয়া, আমাদের চলা, আমাদের মধ্যে যে বাঙালিয়ানাটা আছে সেটাকে তারা কখনো সহ্য করতে পারছিল না। এবং সবচেয়ে বড় আঘাতটা তখনই আসে যখন আমাদের ভাষার উপরে তারা আঘাতটা হানে। সবচেয়ে আপন যে জিনিসটা, সেই জিনিসের উপর যখন মানুষের আঘাত আসবে, স্বাভাবিকভাবেই কিন্তু আমরা তখন সেটা মেনে নিতে পারবো না। তার জন্য যখন যুক্তফ্রন্ট গঠন হলো, এই মাওলানা ভাসানী, তারপর শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন সরদি, তারা যখন যুক্তফ্রন্টটাকে গঠন করলেন, মানুষ সেটাকে খুবই স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করলো। এবং পরবর্তীতে যখন 1954 সালে নির্বাচন হলো, তখন দেখা গেল যে যুক্তফ্রন্ট জয়লাভ করেছে। তো মাঝখানে তোমাদেরকে একটু কথা বলে রাখি, এই ক্লাসটা আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যুক্তফ্রন্টের রাজনৈতিক পটভূমিটা আমি আলোচনা করলাম, এখন 21 দফা ওনাদের যে কর্মসূচি ছিল সেটাও আলোচনা করব। কিন্তু এই 21 দফা কর্মসূচির সাথেই মূলত জড়িত হচ্ছে তোমার পরবর্তীতে 1954 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনের ফলাফল প্লাস হচ্ছে সেই নির্বাচনের গুরুত্ব, তাৎপর্য, এবং এই নির্বাচনের ফলে বাঙালিদের কি কি হয়, বাঙালি জাগরণের কি কি সৃষ্টি হয়, সেগুলোও কিন্তু আসলে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমি এই ক্লাসটাকে দুই ভাগে ভাগ করেছি। আজকে শুধু আমরা 21 দফা কর্মসূচি পর্যন্ত পড়ব এবং পরবর্তী ক্লাসে আমরা চলে যাব নির্বাচন সম্পর্কে সমস্ত কিছু জানতে। তাহলে আসো এখন আমরা 21 দফা কর্মসূচি সম্পর্কে জেনে নিই। 21 দফা কর্মসূচি প্রথম যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। তোমরা জানো, যখনই কেউ নির্বাচনী কোনো তফসিল গঠন করে বা যা কিছুই করে, তখনই ফার্স্টেই কিন্তু মানুষের ইমোশনালটাকেই কাজে লাগানোর চেষ্টা করে। যখন আমরা নির্বাচনে জিতে যাব, কোনো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, সবার প্রথমেই তাদের মাথায় থাকে যে মানুষের ইমোশনটাকে কাজে লাগানো। 1952 সালে এত বড় একটা ঘটনা হয়ে গেল, ভাষাকে কেন্দ্র করে মানুষ মারা গেল। স্বাভাবিকভাবে বাংলা ভাষাটা তখন কিন্তু মানুষের মনের মধ্যে অনেক বেশি জায়গা করে নিল। যারা চিন্তাও করতো না যে বাংলা হোক, বা যাদের কোনো মাথা ব্যথাই ছিল না একটা ভাষা হলেই তো হয়, তারাও চিন্তা করতে থাকলো আসলে বাংলা ভাষা যদি রাষ্ট্রভাষা না হয় তাহলে তো হবে না, পাকিস্তানের রাষ্ট্রভাষা অবশ্যই বাংলাকে হতে হবে। এই জিনিসটাই কিন্তু যুক্তফ্রন্টের প্রথম দাবি ছিল। কর্মসূচির প্রথম সূচি তারা রাখলো যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। কেন করলো এই জিনিসটা? আসলে মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়ার জন্যই কিন্তু করলো যে বাঙালি জনগণ তাহলে কি করবে, অবশ্যই যুক্তফ্রন্টকে নির্বাচিত করবে, কারণ এটা তাদের প্রাণের দাবি, তাদের মনের দাবি। যখনই আমার প্রাণের দাবির সাথে, আমার মনের দাবির সাথে যারা সরকার গঠন করতে যাচ্ছে তাদের সাথে একাত্মতা আমরা ঘোষণা করতে পারবো, এক হয়ে যাবে আমাদের চিন্তা ভাবনাটা, তখনই কিন্তু সেই সরকারকে আমরা অনেক সহজেই মেনে নিতে পারবো, বা সেই দলটাকে আমরা সহজেই মেনে নিতে পারবো, নির্বাচিত করতে পারবো। এটাই ছিল যুক্তফ্রন্টের প্রথম দাবি, প্রথম কর্মসূচি, 21 দফার প্রথম দফা, বাংলাকে অবশ্যই রাষ্ট্রভাষা করতে হবে। তারপর আসো 2 নাম্বার যেটা ছিল, সেটা ছিল হচ্ছে বিনা খেসারতে জমিদারি প্রথা আর খাজনা আদায়কারী মধ্যস্থতা উচ্ছেদ করে ভূমিহীন কৃষকদের মধ্যে যে জমিটা থাকবে সেই জমিটা বন্টন ব্যবস্থা করা। জমিদারি প্রথাটা ততদিনে কিন্তু
উঠে গেছে। জমিদারি প্রথা উঠে যাওয়ার পর যে জমিগুলি ছিল, উদ্বৃত্ত জমিগুলি ছিল, সেগুলি যদি কৃষকদের মধ্যে সুন্দর করে বন্টন করে দেওয়া হয় এবং সেই কৃষকরা তারাই ফসল উৎপাদন করলো এবং তারাই বিক্রি করলো, কৃষক লাভবান হওয়া মানে হচ্ছে একটা দেশ লাভবান হওয়া। এটাই ছিল দ্বিতীয় দফা, যে অবশ্যই কৃষককে, ভূমিহীন যারা কৃষক আছে তাদেরকে কৃষি ক্ষেত দিতে হবে, তাদেরকে ভূমি দিতে হবে এবং সেই জমিগুলি যদি তাদেরকে ব্যক্তি মালিকানার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে সুন্দরভাবে তারা তাদের কৃষিক্ষেত্রকে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এবং কৃষিকাজ যখন উন্নত হবে বা কৃষিক্ষেত্রে যখন একটা দেশ উন্নত হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে সে দেশটা আর পিছিয়ে পড়ে না। প্রত্যেকটা দেশে যদি কৃষিক্ষেত্রে যদি সবচেয়ে বেশি উন্নত হয়, পোশাক শিল্প উন্নত হয়, তাহলে আস্তে আস্তে দেখা যায় যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী সেই দেশটা হতে থাকে। তো দ্বিতীয় দফায় তার জন্যই তারা চিন্তা করলো যে দ্বিতীয় দফাটা হবে এমন যে যেসব জমিগুলা জমিদার প্রথার সময় উচ্ছেদ হয়ে গিয়েছিল সেগুলি ভূমিহীন কৃষকদেরকে ব্যবস্থা করে তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। এরপর যেটা ছিল সেটা হচ্ছে পাট ব্যবসাকে জাতীয়করণ এবং পাটের যে ন্যায্য মূল্য সেটা প্রদান করা। পাট ব্যবসাকে যদি তখন বাংলাদেশে বা পূর্ব বাংলা যদি বলি, তখন কিন্তু পাটের যে ব্যবসাটা সেটা ছিল খুবই সোনালী আঁশের দেশ যদি বলা হয়, তাহলে বাংলাদেশকে কিন্তু এখনো বলা হয়, কিন্তু আমরা অনেক ঐতিহ্য হারিয়ে ফেলেছি। কিন্তু ওই টাইমটার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ছিল আসলে পাট ব্যবসার রমরমা একটা ব্যবসা। এবং অর্থকরী ফসল বলতেই তখন পূর্ব বাংলার পাটকেই কিন্তু মূলত বোঝানো হতো। তো পাটের যদি ন্যায্য মূল্য কৃষক না পায় বা পাটটাকে যদি জাতীয়করণ করা না হয়, তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে এই পাটকে নিয়ে আরো কাজ করতে পারবো, এই জিনিসটা মাথায় রেখে তৃতীয় দফা বললো। তখন মাথায় কেন পাটটাই আসলো, অন্য কোনো কিছু না এসে? কারণ মুসলিম লীগের মন্ত্রীরা পাট কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল। তো মুসলিম লীগের মন্ত্রীরা এই দফায় এও বলা হলো যে মুসলিম লীগের যেসব মন্ত্রীরা পাট কেলেঙ্কারির সাথে যুক্ত, তদন্ত করা হবে সেই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য। যদি অপরাধীরা শাস্তি পায় তাহলে কিন্তু পরবর্তীতে যারা মন্ত্রিসভা গঠন করবে তাহলে কিন্তু তারা কি করবে, আর নতুন করে পাট সংক্রান্ত কোনো দুর্নীতি করার সাহস তারা পাবে না। একটা অপরাধ করার পর যদি সরাসরি তাড়াতাড়ি শাস্তির বিধান হয়ে যায় এবং কেলেঙ্কারিটা যদি তদন্ত করা হয় তাহলে পরবর্তীতে অন্য কেউ সেটা করতে সাহস পায় না। এটাই ছিল মূলত তাদের চিন্তা ভাবনা। এরপরে আসুন 4 নাম্বার, যেটা ছিল আমাদের 21 দফার কর্মসূচির 4 নাম্বার দফা, সেটা হচ্ছে সমবায় কৃষি পদ্ধতির প্রবর্তন এবং সরকারি সাহায্যে কুটির শিল্পের উন্নতি সাধন করা। সবাই মিলে যদি কৃষিকাজ করে, একত্রিত হয়ে সমবায় ভাবে যদি কৃষি পদ্ধতিটাকে উন্নত করা যায়, তাহলে কিন্তু কৃষিটা আরো অনেক বেশি উন্নত হওয়া সম্ভব। এখনো সম্ভব, আগেও সম্ভব ছিল। এখন মনে করো আমি একা কোনো কাজ করছি, আমি একা যতটুকু কাজ করব, আমরা 10 জন মিলে 10টা জমি একত্রিত করে সেখানে যদি কাজ করি, তার থেকে কিন্তু বেশি কাজ করা সম্ভব, বেশি ফসল ফলানো সম্ভব। একজন আরেকজনকে সাহায্য করলে সেটা হতে পারে অন্য, আমি একা কাজ করলে আমি নির্দিষ্ট দাম জানছি না বা আমি বুঝতে পারছি না যে এটা আসলে কতটুকু দাম হতে পারে বা কোথায় বিক্রি করলে সেটা লাভবান আমি হব। কিন্তু সমবায়ের মাধ্যমে সবাই মিলে যদি একত্রিত হয়ে আমরা বিক্রি করি বা সেটা উৎপাদন করি, সেটা একটা ব্যবস্থা আমরা করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমিও লাভবান হব, যারা আমার থেকে সেটা নিবে তারাও লাভবান হবে। আর সরকারি সাহায্যে যে কুটির শিল্প উন্নতি সাধন, কুটির শিল্প মানে হচ্ছে ছোট ছোট শিল্পগুলো, তোমরা জানো। ছোট ছোট শিল্প আসলে নিজে নিজে উন্নত হতে পারে না। একটা ছোট শিল্প তখনই উন্নত হতে পারে যখন সেখানে সরকারি অনুদান চলে আসে। যেমন আমি এখনকার উদাহরণের মধ্যে বলতে পারি আমাদের জামদানি শাড়ি। তো জামদানি শাড়ি কিন্তু অনেক পুরানো একটা ঐতিহ্য, এটা কিন্তু একটা কুটির শিল্প। এটা ছোট ছোট জামদানি কারিগররা, মুসলিম বা জামদানি, তারা এগুলা তৈরি করতো। এটা যদি সরকারিভাবে নিয়ে আসা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে অনেক বেশি উন্নয়ন করবে, সেটাই কিন্তু তখন চিন্তা ছিল। কিন্তু তখন তারা এই জিনিসটাই মাথায় রেখেছিল। এখন তোমরা দেখো বর্তমানে জামদানিটা সরকারি পর্যায়ে নিয়ে আসা হয়েছে, মুসলিমটাকে সরকারি পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এরকম ছোট ছোট যে কুটির শিল্পগুলো আছে, এখন যখন এগুলো উন্নত আমরা কিভাবে হচ্ছি, এগুলো যেহেতু সরকারি পর্যায়ে চলে এসেছে, তার জন্য উন্নত বিশ্বে আমরা এটাকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি আর এই জন্য সেটাকে উন্নত করতে পারছি। এটাও তখনকার
1953 সালে এটাই ওনাদের মাথায় এসেছিল যে ছোট ছোট যে শিল্পগুলা, কুটির শিল্পগুলা, সেগুলোকে যদি আমরা সরকারি পর্যায়ে নিয়ে আসতে পারি তাহলে একটি দেশকে উন্নয়ন করা সম্ভব। এরপর আসা হচ্ছে 5 নম্বর যে দফা ছিল সেটা কি ছিল। 5 নম্বর দফায় বলা হয়েছিল পূর্ব বাংলাকে লবণের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করা হবে, আর মুসলিম লীগের যেসব নেতা কর্মীরা লবণের কেলেঙ্কারির সাথে যুক্ত তাদেরকে শাস্তি প্রদান করা হবে। পাটে তো কেলেঙ্কারি ছিলই, সে সাথে যুক্ত হয়েছে লবণেরও কেলেঙ্কারি। তো একটার পর একটা কেলেঙ্কারি তারা করতেই থাকলো। তো লবণকেও যদি স্বয়ংসম্পূর্ণ করতে হয় তাহলে কি অবশ্যই সেটাকেও সরকারি পর্যায়ে আনতে হবে, আর পরবর্তীতে লবণকে নিয়ে যাতে কেউ কেলেঙ্কারি না করতে পারে তার জন্য তাদেরকে শাস্তি তদন্ত করে মুসলিম লীগে যারা অপরাধ করেছিল, লবণ কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল, তাদেরকে শাস্তি প্রদান করলে পরবর্তীতে আর কেউ লবণ কেলেঙ্কারির সাথে যুক্ত হতে পারবে না। এটাই ছিল মূলত কারণ। এরপর আসো 6 নম্বর কারণ। 6 নম্বর কারণে ছিল সেচ ব্যবস্থার উন্নতি সাধন, বন্যা নিয়ন্ত্রণ, দুর্ভিক্ষ রোধ করা। কোনো সরকার যদি একটা দেশ গঠন করতে চায় অবশ্যই তো সেই দেশকে উন্নতি সাধন করার জন্য সেচ ব্যবস্থার উন্নতি করতে হবে, দুর্ভিক্ষকে রোধ করতে হবে এবং বন্যাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি দুর্ভিক্ষ না রোধ করতে পারে, বন্যাকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে কি কখনো সম্ভব একটা দেশকে উন্নত সাধন করা? সেচ ব্যবস্থা আর দুর্ভিক্ষ রোধের উন্নয়নের পর যেটা ছিল দফার মধ্যে সেটা হচ্ছে অবিলম্বে বাস্তুহারাদের পুনর্বাসন করতে হবে। বাস্তুহারারা যদি পুনর্বাসিত না হয় তাহলে কোনোভাবেই কিন্তু একটা দেশকে উন্নয়ন করা সম্ভব না। শুধুমাত্র যারা দরিদ্র, বাস্তুহারা, যাদের বসবাসের জায়গা নেই, যারা খাদ্য, বস্ত্র, অন্ন, যা কিছু আমাদের বেসিক নিডস সেই জিনিসগুলি পাচ্ছে না, তারা কিভাবে তাহলে একটা দেশকে উন্নয়ন করতে পারবে? আর পূর্ব বাংলায় তখন বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র সীমার নিচে, দিন আনি দিন খাইয়ের মতো অবস্থা। তাহলে তাদেরকে উন্নয়ন করার জন্য অবশ্যই তাদের একটা বাস্তুসংস্থানের প্রয়োজন পড়েছিল, আর সেই কথাটাই বলেছিল 21 দফা কর্মসূচিতে। এরপর যেটা ছিল সেটা ছিল বাংলাকে শিল্পায়িত করা এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। একটু আগেই আমি তোমাদেরকে বলেছি একটা দেশ উন্নয়ন হয় কিসের ক্ষেত্রে? পোশাক শিল্পে বা পাট, চা, এইসব বিভিন্ন যে আমাদের খনিজ দ্রব্য থাকে বিভিন্ন ধরনের, সেগুলো নিয়ে। শিল্প যদি উন্নয়ন হয় তাহলে কিন্তু একটা দেশ উন্নত হতে বেশি দিন লাগে না। পূর্ব বাংলাকে যদি শিল্পায়িত করা যায়, তখনকার রাজনৈতিক নেতারা এটাই মনে করলেন, এবং শ্রমিকদেরকে যদি নির্দিষ্ট অধিকার দেওয়া যায়, তাদের সমস্ত অধিকার যদি দেওয়া যায়, তাদেরকে বঞ্চিত না করা হয়, তাহলে কি করবে? শ্রমিকরা অবশ্যই ভালো মতো কাজ করবে। তোমরা যদি বর্তমানের দিকে তাকাও, আমাদের গার্মেন্টস সেক্টরটা কিন্তু এখন আমাদের দেশটাকে অনেকখানি বাঁচিয়ে রেখেছে। আমার ব্যক্তিগতভাবে সেটা মতামত। গার্মেন্টস সেক্টরটা যদি না থাকতো কত কত মানুষ যে বেকার হয়ে যেত সেটা বলাই বাহুল্য। তার জন্য তখনকারই সেই নেতাগুলা এই চিন্তাটা তখন থেকেই করেছিল যে শ্রমিকদের অধিকার দিয়ে পূর্ব বাংলাকে অবশ্যই শিল্পায়িত করতে হবে। এরপরে আসো অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি করা। যদি প্রাথমিক শিক্ষা যদি অবৈতনিক না হয়, তখনকার দিনে কিন্তু পড়ালেখাটা করতে ছেলেমেয়েরা চাইতো না, আর বাবা মারাও চিন্তা করতো না যে পড়ালেখা করা দরকার আছে। একটা কৃষক চিন্তা করতো আমার ছেলে আমার সাথে কৃষি কাজ করবে, মা চিন্তা করতো আমার মেয়ে আমার সাথে ঘরে বসেই কাজ করবে। কিন্তু যখনই চিন্তা করলো যখনই চিন্তা করলো যুক্তফ্রন্টের নেতারা যে অবৈতনিক এবং বাধ্যতামূলকভাবে শিক্ষাটাকে নিয়ে আসবে, তখনই কিন্তু আসলে দেশের শিক্ষার হারটা বেড়ে গেল। একটা দেশ উন্নত হয় তখনই যখন সেই দেশের শিক্ষার হার বেড়ে যায়, আর সেই সাথে শিক্ষকদের বেতন বৃদ্ধি করার কথাটাও বলা হয়েছে। তো শিক্ষকরা যদি তাদের ন্যায্য মূল্য না পায়, তারা শ্রম দিবে, তারা পরিশ্রম করবে, তারা তাদের একজনকে শিক্ষিত করবে, একটা জাতিকে, গোটা জাতিকে তারা সবার সামনে তুলে ধরবে। তার জন্য তো তার নিজেরও কিছু প্রয়োজন। শিক্ষকরা যদি বেতন না পায়, তাদের সংসার যদি না চলে, তাহলে কি তারা তাদের শিক্ষাটা প্রদান করতে পারবে স্বাচ্ছন্দ্যভাবে? পারবে না। এই জন্য শিক্ষকদের বেতন বৃদ্ধি করার কথাও ওখানে বলা হয়। এর পরবর্তীতে যে দফাটা আছে সেটা হচ্ছে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ব্যবধান দূর করা হবে এবং বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করা হবে। যদি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ব্যবধানটা দূর করা না হয়, তাহলে কিন্তু শিক্ষার মানটা উন্নয়ন করা সম্ভব না। বেসরকারি বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে শিক্ষার মান একরকম, সরকারি বিদ্যালয়গুলোতে শুধু নামে মাত্র পড়ালেখা হচ্ছে, মানুষ যাচ্ছে আসছে, এরকমভাবে যদি পড়ালেখা হয় তাহলে কিন্তু শিক্ষার মানটা একই রকম থাকে না।
এই যে ব্যবধান বেসরকারি শিক্ষার এবং সরকারি শিক্ষার, সেই ব্যবধানটাকে দূর করার কথা বলা হয়, আর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যমের কথা বলা হয়। প্রথম দফাটা কি ছিল তোমরা খেয়াল করো, বাংলা ভাষাকে অবশ্যই রাষ্ট্রভাষা করা হবে। যদি বাংলা ভাষাকে অবশ্যই রাষ্ট্রভাষা করা হয় তাহলে তো শিক্ষার মাধ্যমও বাংলা ভাষাই হবে। আর যখন শিক্ষার মাধ্যম বাংলা ভাষা হয়ে যাবে অটোমেটিকভাবেই রাষ্ট্রভাষা বাংলা হতে বাধ্য। এই চিন্তাটা তখনকার দিনে রাজনৈতিক নেতারা করেছিলেন। এরপরে যেটা দফা আছে সেই দফায় উল্লেখ ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা। কেন এই কথাটা বলা হলো, মুসলিম লীগের যারা ছিলেন তারা দেখা যাচ্ছে যে তখনকার দিনে বিশ্ববিদ্যালয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করত। তাদের ইচ্ছা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো তখনকার দিনে পরিচালিত হতো। এই জন্য বলেছিল যে বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা হবে, যেন বিশ্ববিদ্যালয়রা গুলো নিজেদের মতো করে নিজেদেরকে পরিচালনা করতে পারে। 12 নম্বর যেটা আছে আমাদের 21 দফা কর্মসূচির মধ্যে, সেই কর্মসূচিটা হলো প্রশাসনিক ব্যয় সংকোচ ও কর্মচারীদের যে বেতনের সামঞ্জস্যতা বিধান, সেই বিধানটা দূর করা হবে এবং মন্ত্রীদের 1000 টাকার বেশি বেতন দেওয়া হবে না। এই যে কর্মচারীদের বেতনের যে একটা সামঞ্জস্যতা, দেখা যাচ্ছে যে নিম্ন শ্রেণীর যারা তারা খুবই কম বেতন পাচ্ছে এবং উচ্চ শ্রেণীর যারা প্রশাসনিকে আছে তারা দেখা যাচ্ছে খুব বেশি বেতন পাচ্ছে। এই যে একটা অসামঞ্জস্যতা সেটা যাতে দূর হয় এই জন্য বলা হলো যে সেই কর্মচারীদের বেতনের যে একটা যাতে সামঞ্জস্যতা থাকে, যাতে একজনের সাথে আরেকজনের বেতনের ডিফারেন্স এত বেশি না হয় যে একজন আরেকজনের উপর ক্ষুব্ধ হয়ে যায়, এই জিনিসটা যাতে না হয় এই জন্য এই ব্যবস্থাটা তারা করলো। আর কি বললো, মন্ত্রীরা 1000 টাকার বেশি বেতন পাবে না। তখনকার দিনে 1000 টাকা আসলে মূলত অনেক টাকা। 1000 টাকার বেশি বেতন দেওয়াটা প্রয়োজনই তখন আসলে পড়তো না। আমি এরকম শুনেছি যে তখনকার দিনে 5 টাকা 2 টাকাতেই নাকি অনেক তরি তরকারি, মাছ, মাংস এইসব বাংলাদেশে তখন পাওয়া যেত। তো সেই তুলনায় 1000 টাকা বেতন আসলে মূলত মন্ত্রীদের জন্য অনেক বেশি ছিল। তারপরে আসো পরবর্তীতে যে দফাটা ছিল সেটা ছিল হচ্ছে ঘুষ, দুর্নীতি বন্ধ এবং সম্পত্তির হিসাব গ্রহণ করা হবে এবং 1940 সাল থেকে অর্জিত যে সম্পত্তি, অবৈধ যে অর্জিত সম্পত্তি, সেগুলা বাজেয়াপ্ত করা হবে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা দেশই চায়, দেশের সরকারই চায়, যারা সরকার গঠন করবে তারা চায় যে সেই দেশের ঘুষ, দুর্নীতি সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এবং সেই দেশটাকে সমৃদ্ধশালী করার জন্য এগুলো অবশ্যই খুবই জরুরি। ঘুষ এবং দুর্নীতি একটা দেশকে একেবারেই শেষ করে দিতে পারে। যদি কোনো দেশে দুর্নীতি 0% হয় তাহলে সে দেশ উন্নয়নের ক্ষেত্রে একদম 100% থাকবে। যতদিন পর্যন্ত দুর্নীতি কোনো দেশে না দূর হবে ততদিন পর্যন্ত আমরা সেই দেশকে উন্নত দেশ হিসেবে বলতে পারবো না। তারপরে আসো পরবর্তী যে দফা আছে সে দফাটা হচ্ছে সকল নিরাপত্তা বন্দীদের মুক্তিদান করা হবে, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হবে এবং বাক স্বাধীনতা নিশ্চয়তা করা হবে। তখনকার দিনে কমিউনিস্ট বলে দেখা যাচ্ছে যে সবাইকে বন্দি করে দিল। কোনো একটা কিছু মুসলিম লীগদের নামে যদি বলতে গেল কেউ বা কোনো একটা আন্দোলন করলো, সংবাদপত্রে যদি কেউ কোনো কিছু লিখলো, কোনো ফিচার লিখলো বা কোনো নিজের মত প্রকাশ করার চেষ্টা করলো, সাথে সাথেই তাদেরকে বিনা কারণে জেলখানায় বন্দি করে দিচ্ছিল। মানুষের কোনো স্বাধীনতাই তখন ছিল না। আমরা এখন যেরকম অনেক ইজি অনেক কিছু বলে ফেলি, সরকারের বিরুদ্ধে বলি বা আমাদের সংবাদপত্র, আমাদের টেলিভিশনগুলো অনেক সহজেই অনেক কিছুই প্রকাশ করে ফেলে, তখন মুসলিম লীগের শাসন আমলে কোনো কিছুই প্রকাশ করা যেত না। যখনই কোনো পত্রিকাও যদি, কোনো সংবাদ মাধ্যমও যদি সেগুলো প্রকাশ করার চেষ্টা করতো, দেখা যাচ্ছে যে সেই সংবাদপত্রটা বন্ধ হয়ে যাচ্ছে বা সেই পত্রিকাটাকে বন্ধ করে দিচ্ছে। কোনো মানুষ যদি আন্দোলন করতে চাইতো তাহলে সেই মানুষদেরকেও দেখা যাচ্ছে যে বন্দী হিসেবে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে। তো এগুলো যাতে না করতে পারে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে বা সংবাদপত্রের যে স্বাধীনতা সেটা থাকবে, বন্দীদেরকে মুক্তি দিবে, সেটাই ছিল যুক্তফ্রন্টের যে নেতাকর্মীরা ছিলেন তাদের দাবি, যে তারা যদি কখনো সরকার গঠন করতে পারে নির্বাচনে জয়লাভ করার পর, তাহলে তারা অবশ্যই সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দিবে এবং মানুষের বাক স্বাধীনতা প্রদান করবে। তারপর যেটা ছিল হচ্ছে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হবে। বিচার বিভাগ যদি শাসন বিভাগের উপর নির্ভর থাকে তাহলে সেই বিচার বিভাগ কখনো সুষ্ঠু হতে পারে না। বিচার বিভাগ যদি স্বাধীন হয় এবং নিজেই বিচার বিশ্লেষণ করে
নিজস্ব মতামত প্রকাশ করতে পারে, তাহলে শুধুমাত্র সেই বিচার বিভাগ স্বচ্ছ এবং সুষ্ঠু হয়। শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত করাই ছিল মূলত যুক্তফ্রন্টের আরেকটা উদ্দেশ্য, যে শাসন বিভাগ যাতে কখনো বিচার বিভাগকে কখনো যেন তারা হস্তক্ষেপ না করতে পারে, বিচার বিভাগের উপর কোনো কিছুতে হস্তক্ষেপ না করতে পারে। এটা এখনো হওয়া উচিত। বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে শাসন বিভাগও অটোমেটিকভাবে স্বচ্ছ হয়ে যাবে বলে আমার মনে হয়। তারপরে আসলে যেটা ছিল সেটা হচ্ছে বর্তমান হাউসকে ছাত্রাবাস বানানো এবং বাংলা ভাষায় সাহিত্যের গবেষণা কেন্দ্র করা। বাংলা ভাষাটা অনেক একটা সমৃদ্ধশালী একটা ভাষা, সেই ভাষাটাকে যদি সুন্দর করতে হয় তাহলে তো অবশ্যই সেখানে একটা গবেষণা ক্ষেত্র থাকতে হবে, একটা গবেষণাগার থাকতে হবে। গবেষণা যদি না করা হয় কোনো বিষয় নিয়ে, তাহলে কিন্তু আসলে পরবর্তীতে সেই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করা যায় না। প্রত্যেকটা জিনিস জানতে হলে সেই জিনিসগুলোকে নিয়ে অবশ্যই রিসার্চের দরকার আছে। এটাই মূলত তারা বললো যে বাংলা ভাষাকে নিয়ে গবেষণাগার করতে হবে। আর বর্ধমান হাউস তোমরা হয়তো বা চিনবে, বাংলা একাডেমি বর্তমানের, সেটাকে তখনকার যুগে বর্ধমান হাউস বলা হতো, সেটাকে বলা হলো যে সেখানে একটা ছাত্রাবাস তৈরি করতে হবে। এরপরে আসো যে দফা ছিল সেটা ছিল হচ্ছে বাংলা ভাষার জন্য যে শহীদরা জীবন দিয়েছেন তাদের জন্য শহীদ মিনার নির্মাণ করতে হবে বা নির্মাণ করা হবে। যুক্তফ্রন্টের যারা ছিলেন তারা চিন্তা করলেন যে সবার ফার্স্টেই তো বাংলাকে দাবি করলেন যে তারা যদি আসে, রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক দল যুক্তফ্রন্ট যদি জয়লাভ করে তাহলে অবশ্যই বাংলা ভাষাকে তারা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে, পূর্ব বাংলার রাষ্ট্রভাষা হিসেবে তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে তারা গ্রহণ করবে। তো যেখানে ভাষাকে গ্রহণ করছে, এখানে আবার দেখো 21টা দফা তারা বলছে কিভাবে, যে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই মূলত তারা 21টা দফার কথা বলেছে। সেখানে স্বাভাবিকভাবেই শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করার কথা তারা বলবে। শহীদ মিনার হচ্ছে এখনো পর্যন্ত বাঙালিদের প্রাণেরই একটা মিলনস্থল। এই শহীদ মিনারকে কেন্দ্র করেই কিন্তু একের পর এক ঘটনা এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে বাংলাদেশে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস করা আর সরকারি ছুটি হিসেবে পালন করা হবে। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই যখন এত কিছু, তাহলে 21শে ফেব্রুয়ারিকে অবশ্যই তো শহীদ দিবস হিসেবে বলাটাই স্বাভাবিক। আর সরকারি ছুটি হিসেবে পালন না করলে কখনোই সেই দিবসটা অতটা বেশি মূল্যায়ন পায় না, সেটাই যুক্তফ্রন্টের রাজনৈতিক নেতারা চিন্তা করেছিলেন। তারপরে আসো আর যেটা ছিল সেটা হচ্ছে লাহোর প্রস্তাব অনুযায়ী বাংলার আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান। তোমরা 1940 সাল হয়তো বা পড়বে, প্রথম চ্যাপ্টারে ছিল 1947 সালের আগ পর্যন্ত, 1940 সাল ওখানেই দেখবে যে লাহোর প্রস্তাব পড়ানো হবে। তো 1940 সালে যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে বাংলাকে স্বায়ত্তশাসন করা, বিভিন্ন অঞ্চলগুলোকে যার যার অঞ্চল ভিত্তিক একটা স্বাধীনতা প্রদান করা, যে যার যার অঞ্চলগুলা তারাই পরিচালনা করবে, সেখানে অঞ্চল ভিত্তিক নির্বাচন হবে এবং তাদের অঞ্চলকে সমৃদ্ধশালী করার জন্য যা যা কিছু করা দরকার সেগুলি করা হবে। এখানে তাই সেম কথাটাই বলা হলো যে 1940 সালের ভিত্তিতে, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলাকে স্বায়ত্তশাসনে নিয়ে আসা। আর এছাড়া পূর্ব বাংলায় নৌবাহিনী সদর দপ্তর স্থাপন করতে হবে, অস্ত্র কারখানা করতে হবে এবং আনসার বাহিনীকে মিলিশিয়া হিসেবে গড়ে তোলা হবে। তো এক একটা যখন আঞ্চলিক যে কেন্দ্রগুলো থাকে, আঞ্চলিকভাবে যদি তারা তাদেরকে শাসন করে তাহলে অবশ্যই তাদের প্রত্যেকটা জায়গায় এরকম নৌবাহিনী স্থাপন করতে হয় বা অস্ত্র কারখানা থাকে বা তাদের আনসার বাহিনী, বিডিআর বাহিনী, নিজস্ব পুলিশ বাহিনী বা ব্যাংকের যে প্রথাগুলো সেগুলো সমস্ত কিছুই থাকতে হয়। এটাই মূলত সেখানে বলা হয়েছিল। এরপরে আসো 20 নম্বর দফায়। 20 নম্বর দফায় কি বলা হয়েছে সেটা হলো সাধারণ নির্বাচনের 6 মাসের পূর্বেই মন্ত্রিসভা পদত্যাগ করবে এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। যদি মন্ত্রিসভা থাকা অবস্থায় আবার নির্বাচন হয় তাহলে কি সেই নির্বাচন সুষ্ঠু হবে? এটা তো কখনো মনেই হয় না নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব। তার জন্যই বলা হয়েছে যখন আবার নির্বাচন আসবে, সাধারণ কোনো নির্বাচন হবে, তখন 6 মাস আগেই মন্ত্রিসভা পদত্যাগ করে ফেলবে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, সেটা যুক্তফ্রন্টই হোক কি মুসলিম লীগই হোক, যে কেউই যখন দুর্নীতির আওতায় চলে আসবে তখন কিন্তু শেষে তার নিজের জিনিসটাই চিন্তা ভাবনা করবে, যাতে দুর্নীতি না হয়, নিরপেক্ষ নির্বাচন হয় এবং জনগণের রায় মূলত প্রকাশ পায়। এটাই তাদের চিন্তা ভাবনা ছিল যে নিরপেক্ষ নির্বাচন করা হবে। আর যদি মন্ত্রিসভা চলাকালীন অবস্থায় নির্বাচন হয় তাহলে কখনোই নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই তারা চিন্তা করেছিল
যে 6 মাস আগে মন্ত্রিসভা পদত্যাগ করবে এবং মন্ত্রিসভারাই চেষ্টা করবে 100% নিরপেক্ষ একটা নির্বাচন যাতে হয়। এরপর আসো 21 নম্বর দফা। 21 নম্বর দফায় কি বলা হয়েছিল? আইনসভার শূন্য আসন 3 মাসের মধ্যে পূরণ করা হবে এবং পরপর 3টা উপনির্বাচনে যদি যুক্তফ্রন্টের প্রার্থীরা পরাজিত হয় তাহলে মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবে। এখন যদি কোনো আসন শূন্য হয়ে যায় আইনসভার, তাহলে 3 মাসের মধ্যে সেখানে আবার নতুন করে নির্বাচন দিতে হবে সেই অঞ্চলে। এটাই ছিল মূলত 21টা দফা। এই যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি মানুষের মনে এত সুন্দরভাবে আসলে জায়গা করে নিয়েছিল, যা পরবর্তীতে 1954 সালে তাদেরকে জয়লাভ করতে সফল করেছিল। এরপরে ক্লাসে আমরা পড়ব হচ্ছে 1954 সালের নির্বাচনের ফলাফল এবং যুক্তফ্রন্টের বিজয়ের ফলে আমাদের কি হলো, এটা তাৎপর্য বা গুরুত্ব, এইসব জিনিসগুলোই মূলত আমরা আলোচনা করব। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তো ভালোই, আর যদি ভালো না লাগে তারপর আশা করব নেক্সট ক্লাসগুলো যাতে ভালো হয়, আরও সেভাবে উপস্থাপন করতে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।